আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। সংবিধান সংস্কার পরিষদের সভা না ডাকায় বিরোধী দলের ক্ষোভ, বিষয়টি বিচারাধীন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। যাচাই বাছাইয়ের জন্য 133 অধ্যাদেশ পাঠানো হলো বিশেষ কমিটিতে। এখনই জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের, জানালেন প্রতিমন্ত্রী। আজও ফিলিং স্টেশনগুলোয় লম্বা লাইন, ঈদ উদযাপনে ঘরের পথ ধরেছেন অনেকে। উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে, সাথে আছেন স্ত্রী ছেলে। দেশে 2 দফায় করা হয় অস্ত্রোপচার। দিনাজপুরের কাহারোলে আগামীকাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। কৃষি সহ আর্থসামাজিক ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের আশা পানি সম্পদ মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গেজেট প্রকাশে 30 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বান না করায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে দ্বিতীয় দিনে প্রশ্নোত্তর পর্ব শেষে তিনি গণভোটের রায় বাস্তবায়নের বিষয়েও সঠিক পরিকল্পনা জানতে চান। বিরোধী দলীয় নেতার প্রশ্নের উপর কয়েকটি পয়েন্ট অফ অর্ডারে উত্তর দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, সংবিধানের ধারা বা সংবিধান পরিবর্তন করতে পারে এমন কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। গণভোটের রায় বাস্তবায়ন করতে হলে আগে সংবিধান সংশোধন করতে হবে বলেও জানান তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের সময় 133 অধ্যাদেশ নিয়ে সংসদে প্রস্তাব উত্থাপন করেন আইনমন্ত্রী। প্রস্তাবটি কণ্ঠ ভোটে জয়ী হওয়ায় 133টি অধ্যাদেশ যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়। 2 এপ্রিলের মধ্যে এর প্রতিবেদন সংসদে দাখিলের নির্দেশ দেন স্পিকার। এরপর জরুরি জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপর দেয়া নোটিশ নিয়ে বক্তব্য রাখেন সংসদ সদস্যরা। পরিষদ উহার প্রথম অধিবেশন শুরুর তারিখ হইতে 180 কার্য দিবসের মধ্যে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের ফলাফল অনুসারে সংবিধান সংস্কার সম্পন্ন করিবে এবং তা সম্পন্ন করিবার পর পরিষদের কার্যক্রম সমাপ্ত হইবে। এই যে আর্টিকেল 72 অনুসারে সংবিধান সংস্কার পরিষদের যেখানে অস্তিত্ব না থাকায় প্রধানমন্ত্রীও সেটা পরামর্শ দিতে পারেন না রাষ্ট্রপতিকে, রাষ্ট্রপতিও সেই অধিবেশন আহ্বান করতে পারেন না, বিধায় সে করেননি। দর্শক, এই মুহূর্তে জাতীয় সংসদে রয়েছেন সহকর্মী আরেফিন শাকিল। অধিবেশনের বিষয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। আরেফিন, ঈদের আগে আজকে তো সংসদের শেষ অধিবেশন, কোন কোন বিষয়ে আলোচনা হচ্ছে বিস্তারিত জানাবেন। শাওন, মূলত রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ জ্ঞাপন যে কার্যসূচি সেটার উপরে এখন মূলত আলোচনা হচ্ছে। যদিও এখন পর্যন্ত সরকারি দল কিংবা বিরোধী দল কেউই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে তাদের সুস্পষ্ট কোনো বক্তব্য দেননি, ধন্যবাদও কেউ দেননি এখন পর্যন্ত। তবে জুলাই সনদ নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য পর্ব চলছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে জুলাই সনদের তারা পালন করবেন, তবে তার আগে যেই যাত্রায় মানুষের ভোগান্তি কমাতে আজ থেকে জ্বালানি রেশনিং পদ্ধতি বন্ধ থাকবে, এমনটা জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম অমিত। বলেন, দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। বড় মৌসুমে কৃষকদের প্রয়োজনীয়তা এবং ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রেশনিং পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবাই দায়িত্বশীল হলে জ্বালানি ক্ষেত্রে সমস্যা হবে না, জানান প্রতিমন্ত্রী। কেউ মজুত করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বলেন, কয়েকটি জাহাজে তেল আসছে, এতে যোগান বাড়বে। প্রতিমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ান ক্রুড অয়েল অন্য কোনো দেশ থেকে রিফাইন্ড হয়ে আসতে পারে। যদিও আরেকটি রুশ কোম্পানি জানিয়েছে তারা যে ধরনের তেল দেবে সেটি আমাদের রিফাইনারিতে পরিশোধন করা যাবে। জ্বালানি তেল সাশ্রয়ে 6 মার্চ রেশনিং এর ঘোষণা আসে। আমরা সকলে যদি দায়িত্বশীল হই, আমরা যদি সকলে দেশপ্রেমী উজ্জীবিত হয়ে আমাদের স্ব অবস্থা থেকে দায়িত্ব পালন করতে পারি, আমাদের আশেপাশে কেউ যেন কোনো অসাধু ব্যক্তি অসাধু উপায়ে এই তেল মজুত করে বাড়তি ফায়দা লুটবার কোনো অপচেষ্টা না করে যদি আমরা করি, এই বিষয়টি সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সিদ্ধান্ত বহাল থাকবে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে আজও যানবাহনের দীর্ঘ অপেক্ষা দেখা গেছে। সেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষার পর মিলছে তেল। এতে ভোগান্তিতে পড়েন যানবাহন চালক মালিকরা। পাম্প মালিকরা বলছেন, অনেক ক্ষেত্রে আগের রাতেই মজুদ তেল শেষ হয়ে গেছে। ডিপো থেকে নতুন সরবরাহ না আসায় তেল দিতে পারছেন না তারা। এদিকে সরকার রেশনিং তুলে নেয়ার কথা জানালেও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক নির্দেশনা পাননি বলে জানিয়েছেন ফিলিং স্টেশনের কর্মীরা। গত 6 মার্চ জ্বালানি তেলের সংকট মোকাবেলায় তেল বিক্রিতে সীমা আরোপ করে সরকার।
উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে। দুপুর 12টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। তার সাথে যাচ্ছেন স্ত্রী আফরোজা আব্বাস ও বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস। এছাড়া এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর ইকবালও রয়েছেন। মেডিকেল বোর্ডের পরামর্শেই তাকে বিদেশে নেওয়া হচ্ছে, তবে আশঙ্কামুক্ত বলার এখনই কোনো সুযোগ নেই। সকালে গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম। আরও জানান, প্রাথমিক পর্যায়ের সব রকম চিকিৎসা এভার কেয়ারে দেওয়া হয়েছে। সিঙ্গাপুরে তাকে আরও উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলেও জানান তিনি। বলেন, মির্জা আব্বাসের চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশবাসীর কাছে মির্জা আব্বাসের জন্য দোয়া চেয়েছে তার পরিবার। পিএমের রাজনৈতিক উপদেষ্টা এবং মাননীয় মন্ত্রী, এবং সেই হিসাবে তিনি যে গত কিছুদিন পূর্বে যে আমরা একটা স্ট্রোকের একটা হিস্ট্রি পেয়েছিলাম, এবং সেই স্ট্রোক থেকে পরবর্তীতে তাকে একটা অপারেশন করা হয়, ব্রেনের একটি সার্জারি হয়েছে। সুতরাং সেখানে আশঙ্কাজনক বা আশঙ্কামুক্ত সেটি বলা খুব মুশকিল, এবং তার যে চিকিৎসাটি যেন উন্নত হয় এবং সেখানে তার যে উপসর্গগুলো আছে সেই উপসর্গগুলো কিছুটা যেন ডেভেলপমেন্ট হয়, ভালো হয়, সেটার জন্যই আসলে তার বিদেশে পাঠানো। আগামী 1 বৈশাখ থেকে আনুষ্ঠানিকভাবে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ শুরু হবে। সেদিন প্রধানমন্ত্রী নিজে এই কর্মসূচির উদ্বোধন করবেন। সকালে সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় জানানো হয়, কৃষি খাতে স্বচ্ছতা ও কৃষকদের সরাসরি প্রণোদনা পৌঁছে দিতেই এই ডিজিটাল উদ্যোগ। বৈঠকটিতে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাগণ। বৈঠকে আরও উপস্থিত ছিলেন অর্থ পরিকল্পনা উপদেষ্টা এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। ৪৫ বছর পর আবারও ফিরে আসছে খাল খনন কর্মসূচি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কর্মসূচি নতুন করে বাস্তবায়ন করতে যাচ্ছেন তার ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। কাল দেশের ৫৮ জেলায় একই সাথে শুরু হচ্ছে খনন কর্মসূচি। দিনাজপুরের কাহারোলে এর উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। প্রথম দফায় ৬ মাসে ১২০০ কিলোমিটার ও পর্যায়ক্রমে ৫ বছরে ২০,০০০ কিলোমিটার নদী নালা ও খাল-বিল খনন করা হবে। পানি সম্পদ মন্ত্রী বলছেন, এর মাধ্যমে বাড়বে সেচ ও কৃষি সুবিধা, কমবে জলাবদ্ধতা, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতাও কমবে। এক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন মন্ত্রী। সাধারণ মানুষও চায় স্বচ্ছতা। আলমগীর স্বপনের রিপোর্ট। নদীমাতৃক বাংলাদেশে শিরা উপশিরার মতো ছড়িয়ে আছে নদীনালা, খাল-বিল। প্রকৃতির এই অপার সম্পদ কাজে লাগিয়ে কৃষিভিত্তিক স্বনির্ভর বাংলাদেশ গড়তে ১৯৭৭ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি পরিচালিত করেছিলেন। ৩,৬৩৬ কিলোমিটার খাল খনন করে সেচ ব্যবস্থার সম্প্রসারণ, বন্যা নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা দূরীকরণে রেখেছিলেন বড়